আমরা এডস পড়ছিলাম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম পড়ছিলাম, এবং সেখানে আমরা রেট্রোভাইরাস এইচআইভির গঠনটা একটু বলে এসেছি। আমরা আজকে পড়ব এইচআইভি বা এইডস এর সংক্রমণ পদ্ধতি। তার মানে এই রোগটা কিভাবে ছড়ায়। আমরা আগের দিন বলেছিলাম যে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, 3 ধরনের দেহ তরলে বেঁচে থাকতে পারে। একটা বলেছিলাম রক্ত, 2 নম্বর আমরা বলেছিলাম সিমেন বা বীর্য, 3 নম্বরে আমরা বলেছিলাম ভ্যাজাইনাল ফ্লুইড বা হচ্ছে যোনিরস। এই 3 ধরনের দেহ তরলে, এই 3 ধরনের দেহ রসে এইচআইভি বহুদিন যাবৎ বেঁচে থাকতে পারে বা বেঁচে থাকে। তার মানে সহজেই আমরা তাহলে বলতে পারি যে একজন আক্রান্ত ব্যক্তির রক্ত বা আক্রান্ত ব্যক্তির সিমেন বা আক্রান্ত ব্যক্তির ভ্যাজাইনাল ফ্লুইড যোনিরস যদি সুস্থ ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে এটা ছড়াতে পারে। এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই রোগ এখন ভীষণভাবে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে, এবং এর প্রধান কারণ হলো অসুরক্ষিত যৌন জীবনযাপন। আমরা অসুরক্ষিত যৌন জীবনযাপন বলতে বোঝা যায় যে একজন পুরুষ বা মহিলা তারা যদি পলিগ্যামি বা পলিঅ্যান্ড্রি হয়। পলিঅ্যান্ড্রি পলিগ্যামি মানে কি না, একজন পুরুষের যদি অনেকজন মহিলা সঙ্গী থাকে তখন আমরা তাকে বলি পলিগ্যামি, আর একজন মহিলার যদি অনেকগুলো পুরুষ সঙ্গী থাকে তখন আমরা তাকে বলি পলিঅ্যান্ড্রি। এই পলিগ্যামি বা পলিঅ্যান্ড্রির ক্ষেত্রে অসুরক্ষিত যৌন জীবনযাপনের ফলে এই রোগটা ছড়িয়ে পড়ে মারাত্মকভাবে। আমাদের দেশে আমরা যদি দেখি, যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যে সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলোতে এই রোগটা কিন্তু বেশি ডিটেক্ট করা যাচ্ছে বর্তমানে, পরিসংখ্যান তাই বলে। আমাদের রাজ্যে যদি যাই তাহলে হলদিয়া শিল্পাঞ্চল বা এদিকে দুর্গাপুর ইত্যাদি জায়গা প্রচুর পরিমাণে এই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তার কারণ হচ্ছে কি না, ওই সমস্ত জায়গায় কিছু কিছু স্থান আছে যেখানে কি হয় না অসুরক্ষিত যৌন জীবনযাপন, এবং এই রোগকে নিরাময় করার জন্য আমাদের প্রধান যে অস্ত্র নিরাময়ের জন্য যে নির্দেশিকা, সেই নির্দেশিকা হচ্ছে কন্ডোম। আমরা যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পড়বো সেখানেও আমরা বলবো। এবং এসটিডি নিরাময়ের জন্য মুখ্য বিষয় হচ্ছে যে সুরক্ষিত যৌন জীবনযাপন। একজন পুরুষ বা মহিলা যদি একজন মহিলা বা পুরুষ সঙ্গী থাকে, যে একজন পুরুষ বা মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা ছড়ানোর সম্ভাবনা খুবই কম। কিন্তু অসুরক্ষিত যৌন জীবনযাপনের ক্ষেত্রে এই রোগ সংক্রমণের কিন্তু প্রধান উপায়। তার মানে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কি না, একজন অসুস্থ বা আক্রান্ত ব্যক্তি রক্ত বা সিমেন বা বীর্য বা ভ্যাজাইনাল ফ্লুইড যোনিরস যদি সুস্থ ব্যক্তির রক্ত বা সিমেন বা ভ্যাজাইনাল ফ্লুইডের সংস্পর্শে আসে তাহলে এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে আমরা কি বললাম না, এইচআইভি রক্ত, সিমেন বা বীর্য
এবং ভ্যাজাইনাল ফ্লুইড বা যোনিরস দেহতরলের বাইরে বেশিক্ষণ বাঁচতে পারে না। এই সমস্ত দেহতরলে কি হয় না, এরা বহুদিন যাবত কি হয় না বেঁচে থাকে। এবং নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে বা নিম্নলিখিত পদ্ধতিতে এই রোগ কি হয় না সংক্রামিত হয়। সেগুলো কি কি পদ্ধতিগুলো কি কি না, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ব্লেড, খুর সুস্থ ব্যক্তি ব্যবহার করলে, যখন সেলুনে যখন দাড়ি কাটা হয় তখন একজন এইডস আক্রান্ত ব্যক্তি সে যদি দাড়ি কেটে যায়, তাহলে স্বাভাবিকভাবে দাড়ি কাটার সময় কোনো ব্যক্তির সামান্য অংশ কেটে গেলেও কেটে যেতে পারে। তাহলে সেই রক্ত অংশ সেই খুর বা ব্লেডে লেগে থাকলো। সেই খুর বা ব্লেড দ্বারা যদি একজন সুস্থ ব্যক্তির যদি দাড়ি কাটা হয়, এরও যদি দাড়ি কেটে যায়, সুস্থ ব্যক্তিরও যদি দাড়ি কেটে যায়, তাহলে কি হবে, রক্তের সংমিশ্রণ ঘটবে, সেখানে হতে পারে। আমি বলেছি তো, আক্রান্ত ব্যক্তির রক্ত যদি সুস্থ ব্যক্তির রক্তের সঙ্গে যদি মিশ্রিত হয়, এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে কি, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বা ব্যবহার করা ইনজেকশন সিরিঞ্জ, যে ইনজেকশন সিরিঞ্জে আক্রান্ত ব্যক্তি ইনজেকশন দেওয়া হয়েছে, সেই ইনজেকশন সিরিঞ্জটা যদি একজন সুস্থ ব্যক্তির দেওয়া হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রেও রোগটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, রক্তের কন্টামিনেশন হবে। 3 নম্বর হচ্ছে কি, অসুরক্ষিত যৌন জীবনযাপন, যেটা আমরা বলেছিলাম পলিগ্যামি, এবং পলিঅ্যান্ড্রির ক্ষেত্রে, পলিগ্যামি মানে একটা পুরুষের যদি অনেকগুলো মহিলা সঙ্গী থাকে, আর পলিঅ্যান্ড্রি মানে একজন মহিলার যদি অনেকগুলো পুরুষ সঙ্গী থাকে, তাহলে সেখানে হতে পারে। 4 নম্বর হচ্ছে কি, আক্রান্ত ব্যক্তির রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চারণের সময়, এক্ষেত্রে হতে পারে একজন আক্রান্ত ব্যক্তির রক্ত যদি সুস্থ ব্যক্তির দেহে যদি আমরা চালনা করি, তাহলে কি হতে পারে না, ব্যক্তি রোগের দ্বারা আক্রান্ত হতে পারে। আর 5 নম্বর হচ্ছে কি না, মা যদি আক্রান্ত হয়, তাহলে আক্রান্ত মা থেকে তার সন্তানের মধ্যে এই রোগটা কি হবে না সংক্রামিত হবে। মা যদি আক্রান্ত হয়, তাহলে তার সন্তান আক্রান্ত হবেই। তার কারণ কি না, এইচআইভি প্লাসেন্টা বা অমরার মাধ্যমে কি হয়, বা অমরাকে ভেদ করতে পারে। আমরা যেমন ট্রেপোনিমা প্যালিডামের ক্ষেত্রে পড়েছিলাম, সিফিলিস রোগের ক্ষেত্রে যেমন পড়েছিলাম, যে যদি মা যদি সিফিলিস রোগের দ্বারা আক্রান্ত হয়, তাহলে
সিফিলিস রোগের জন্য দায়ী যে জীবাণু, যে ব্যাকটেরিয়া, যে স্পাইরোকি ট্রেপোনিমা প্যালিরা, সেটা অমরা ভেদ করে তার সন্তানের দেহে, ভ্রূণের দেহে সঞ্চারিত হয়। এটাও কিন্তু একই। তাহলে আক্রান্ত মায়ের দেহ থেকে অমরা বিদীর্ণ করে এই ভাইরাস ভ্রূণের দেহে স্থানান্তরিত বা ভ্রূণের দেহে সঞ্চারিত হয়। তাহলে এইগুলো হচ্ছে কিনা সংক্রমণ পদ্ধতি এডস এইচআইভির। এই রোগের লক্ষণ কি না, আমরা আগে বলেছিলাম যে এইচআইভি কাকে আক্রমণ করে না, মানুষের যে অনাক্রমতন্ত্রের হেল্পার টি সেল, যাকে আমরা বলেছিলাম THCD4 কোষ, তাকে আক্রমণ করে। এবং এটা হচ্ছে অনাক্রমতন্ত্রের একটা উপাদান। তারপরে কি হবে, অনাক্রমতন্ত্র দুর্বল হয়ে পড়বে, তারপরে তার অনাক্রম্যতা কি হবে, হ্রাস পাবে। তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে, হ্রাস পাবে। তার মানে এই রোগে টি লিম্ফোসাইট বলে এক ধরনের লিম্ফোসাইট আছে। আমাদের দু ধরনের লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এবার এই টি লিম্ফোসাইটের সংখ্যা কি হবে না, মারাত্মকভাবে হ্রাস পাবে। টি লিম্ফোসাইটের সংখ্যা যত কমবে, আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আমাদের অনাক্রম্যতা কি হবে, তত কমতে থাকবে। তাহলে আমরা কি বললাম, এক নম্বর হচ্ছে কি না, এইচআইভি মানুষের হেল্পার টি সেল THCD4+ এর নাম কে আক্রমণ করে, ফলে টি লিম্ফোসাইটের সংখ্যা হ্রাস পায় এবং অনাক্রম্যতা কি হয় না, দুর্বল হয়। এটা একটা সিমটমস। দু নম্বর হবে কি, মাসাধিকাল ধরে লুজ মোশন, পাতলা পায়খানা হবে, এটা একটা সিমটমস। 3 নম্বর হবে কি, রাত্রিবেলা ঘর্ম নিঃসরণ। 4 নম্বর হচ্ছে ওজন হ্রাস। 5 নম্বর হচ্ছে মাথা যন্ত্রণা। 6 নম্বর হচ্ছে টায়ার্ডনেস, ক্লান্তি। এই সমস্ত সিমটমস গুলো সাধারণত আমরা এইডস রোগের ক্ষেত্রে দেখতে পাই। এই হচ্ছে কি না, এইডস রোগের সংক্রমণ পদ্ধতি আর এইডস রোগের লক্ষণ। আমরা এই রোগ নির্ণয় করি কিভাবে? এই রোগ নির্ণয়ের জন্য এটা বহুল প্রচলিত পদ্ধতি, যে পদ্ধতিটার নাম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোজর্বেন্ট এসে, এলিসা বা এলাইসা। এলাইসাটা কি, আমরা যখন বায়োটেকনোলজি পড়বো, আমরা যখন জৈব প্রযুক্তি পড়বো, আমাদের এলাইসা পড়তে হবে। এলাইসা আমাদের আছে সিলেবাসের মধ্যে। তবু আমরা বলে দিই যে যেখানে কি করা হবে না, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়া ঘটিয়ে
অ্যান্টিজেন বা অন্য কোনো বস্তুর উপস্থিতি আমরা নির্ণয় করি, তখন সেই পদ্ধতিকে আমরা কি বলবো? এলিসা। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির রক্ত নিয়ে তাকে অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়ার মাধ্যমে যখন আমরা অ্যান্টিজেনের উপস্থিতি নির্ণয় করি, তখন সেই পরীক্ষাকে বলা হচ্ছে এলিসা। তাহলে কি হবে না, রোগ নির্ণয়ের কি আছে না, এনজাইম লিঙ্কড ইমিউনো জরবেন্ট অ্যাসিড, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে এলিসা। এই টেস্টের মাধ্যমে যদি দেখা যায় যে নেগেটিভ এলো রেজাল্ট, তাহলে আর কোনো পরীক্ষা করার দরকার নেই। কিন্তু যদি কোনো ব্যক্তির পজিটিভ আসে, তখন কি করা হয় না, একমাত্র পজিটিভের ক্ষেত্রে কিন্তু যদি এলিসা টেস্টের মাধ্যমে দেখা যায় যে কোনো ব্যক্তি এইডস দ্বারা আক্রান্ত, তার রক্তে এইচআইভি আছে, সে হচ্ছে এইচআইভি পজিটিভ, তখন কি করতে হয় না, কনফার্মেশন টেস্ট করতে হয়। কনফার্মেশন টেস্ট, এই কনফার্মেশন টেস্টের নাম হচ্ছে কি, এই কনফার্মেশন টেস্টের নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। এটাও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে। আমাদের সিলেবাসের মধ্যে সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, তিনটে ব্লটিং আছে। ব্লটিং মানে ইলেকট্রোফোরেসিস করা হয়, কেমিস্ট্রিতে আমরা পড়েছি। জেল নিয়ে, পলিঅ্যাক্রিলামাইড জেল বা অ্যাগারোস জেল নিয়ে আমরা ডিএনএ বা আরএনএ বা প্রোটিন এটাকে পৃথক করি। ডিএনএ পৃথক করাকে সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং হচ্ছে আরএনএ, আর ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে প্রোটিন। আমরা পড়বো এগুলো, আমাদের বায়োটেকনোলজিতে আছে। এই ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে আমরা কি করি না, কনফার্মেশন টেস্ট করি যে যদি এইচআইভি পজিটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের কনফার্মেশন টেস্ট করার দরকার নেই। কিন্তু যদি পজিটিভ আসে তাহলে আমাদেরকে এই পরীক্ষাটা করতে হয়, ওয়েস্টার্ন ব্লটিং। রোগ নিরাময়, সাধারণত এই রোগ হচ্ছে নন কিউরেবল, এই রোগকে নিরাময় করা যায় না। বর্তমানে 3-4টে ওষুধ বেরিয়েছে, যেমন হচ্ছে AZT, DZV, এইরকম কতগুলো ওষুধ বেরিয়েছে, যে ওষুধগুলো কি করে না ভাইরাসের মাল্টিপ্লিকেশনটাকে, ভাইরাসের রেপ্লিকেশনটাকে বন্ধ রাখে। মানে ভাইরাস যাতে দেহের মধ্যে গিয়ে আর প্রতিলিপি গঠন করতে না পারে, তাদের যাতে সংখ্যা বৃদ্ধি না হয়, সেই রকম কতগুলো ওষুধ বেরিয়েছে। সেই ওষুধগুলোর সাহায্যে আমরা কি করি না, এই রোগটাকে নিরাময় করতে পারি। নাহলে এমনি কোনো কিন্তু এদের নিরাময় জন্য, মানে পার্মানেন্ট কিউরেবলের জন্য এদের কিন্তু কোনো ওষুধ নেই। এটা ভুল লিখেছি আমি, এটা হচ্ছে জেডোভিডিউমিল। জেডোভিডিউমিল মানে হচ্ছে ZDV, ভুল লিখেছিলাম। তাহলে এরকম AZT, ZDV, এরকম কতগুলো ওষুধ আছে, যে ওষুধগুলোর সাহায্যে এই রোগটাকে কি করি না, শুধুমাত্র ব্যাকটেরিয়া ভাইরাসের মাল্টিপ্লিকেশনটাকে, ভাইরাসের রেপ্লিকেশনটাকে কি করা হয় না, বন্ধ করা হয়। তাহলে এই গেল কি, এটা ভাইরাস ঘটিত রোগ। আর একটা ভাইরাস ঘটিত, আমাদের প্রথম দুটো করলাম ব্যাকটেরিয়া, নিশেরিয়া গোনোরি আর হচ্ছে ট্রেপোনিমা প্যালিডাম, এরপরে দুটো করবো আমরা ভাইরাস। এরপরে যে ভাইরাস ঘটিত রোগ তার নাম হচ্ছে কি
হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, মোট 5 ধরনের হেপাটাইটিস আছে। তার মধ্যে সবথেকে সিরিয়াস হচ্ছে যেটা, সেটা হচ্ছে হেপাটাইটিস বি। এর প্যাথোজেনের নাম কি? এর প্যাথোজেনের নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এইচবিভি, হেপাটাইটিস বি ভাইরাস। এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? 60 ডেজ থেকে 90 ডেজ, 60 থেকে 90 দিন। ইনকিউবেশন পিরিয়ড আমরা জেনে এসেছি যে যখন প্রবেশ করবে সেই প্রবেশের যতদিন পরে রোগের লক্ষণ প্রকাশিত হবে তাকে আমরা বলবো কি? ইনকিউবেশন পিরিয়ড। রোগ সংক্রমণ পদ্ধতি কি? রক্তবাহিত রোগ। তাহলে 1 নম্বর হবে কিনা যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু এই রোগটাকে আমরা কি বলি? এসটিডি, বা আমরা একে কি বলি না, ভেনারেল ডিজিজ। রক্তের মাধ্যমে এই রোগটা কি হবে? ছড়িয়ে পড়বে। এবার আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা সিরিঞ্জ, তো ইনজেকশনের জন্য সিরিঞ্জ ব্যবহার করা হয়। দেখবে যারা আইভি ড্রাগ নেয়, আইভি ড্রাগ মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ড্রাগ। কিছু কিছু ব্যক্তি আছে যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগ নেয়। ধর যারা নেশা করে, যারা ড্রাগ নেয়, এরকম অনেকগুলো লোক, তো তারা একটাই ইনজেকশন কিনেছে, তাদের কাছে কোনো ডিসপোজেবল সিরিঞ্জ নেই। এবার একটা ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে সবাই কি করছে না, আইভি ড্রাগ নিচ্ছে, ইন্ট্রাভেনাস ড্রাগ নিচ্ছে। তাহলে তাদের মধ্যে কোনো একজন যদি আক্রান্ত হয় তাহলে সবাই কি হবে? আক্রান্ত হবে। তাহলে ইনজেকশন সিরিঞ্জ, খুর, ব্লেড, যখন ট্যাটো করে বুঝিস তো, যে হাতে সুচ ফুটিয়ে যে নাম তমুক সিম্বল বিম্বল আঁকে, ভালো করে জানিস তোরা। তাহলে এই যে ট্যাটো করার সময় মেয়েরা নাক আর কান ফোটে না, যে সিরিঞ্জ দিয়ে সবাইকে একসঙ্গে ফোটানো হয়, তাকে যদি স্টেরিলাইজ যদি না করা হয়, তাকে যদি জীবাণুমুক্ত যদি না করানো হয়, একটা নিডল দিয়ে 2, 4, 5, 6, 7টা মেয়ের নাক আর কান ফুটো করা হলো, সেই ইনজেকশন, সেই নিডলটাকে স্টেরিলাইজ যদি না করা হয়, তাকে যদি জীবাণুমুক্ত না করা হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। তাহলে নাক কান ফুটো করার সময় আর হচ্ছে তোর আক্রান্ত ব্যক্তির রক্ত, সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালনের সময় এই রোগটা কি হয় না, ছড়িয়ে পড়তে পারে। তাহলে এই হলো কি রোগ সংক্রমণ পদ্ধতি। এই রোগের লক্ষণ কি? দেহত্বক, মিউকাস, ঠোঁট ইত্যাদি হলুদ বর্ণ ধারণ করে। জন্ডিস
জন্ডিস হয়, রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য এই দেহত্বকগুলো কি হয় না হলুদ হয়ে যায়, ঠোঁট হলুদ হয়ে যায়। দেহত্বকে কি হয়, দেহত্বকে র্যাশ বেরোয়, ছোট ছোট ঘামাচির মতন চুলকানির মতন গঠনগুলো তৈরি হয়, যাদেরকে বলা হচ্ছে র্যাশ। আমরা জানি একটা টার্ম যকৃৎ সিরোসিস, লিভার সিরোসিস হয়। আর অন্তিম পরিণতি কি, লিভার সিরোসিস থেকে কি হয়, লিভার ক্যান্সার। যকৃতে কি হবে না ক্যান্সার হবে। এই হচ্ছে কি না হেপাটাইটিস বি রোগের লক্ষণ। এই রোগের নির্ণয় কি, এই রোগটাকে নির্ণয় করা হয় কিভাবে, একই রকম ভাবে আমরা যেমন এইডস রোগের ক্ষেত্রে এলাইসা বলেছিলাম, এলাইসা করা হয়। বর্তমানে নতুন একটা টেকনিক বেরিয়েছে যেখানে কি করা হয় না হেপাটাইটিস বি ভাইরাসের বাইরের দিকের অ্যান্টিজেনটাকে কি করা হয়, আইডেন্টিফাই করা হয়। মেনলি এই ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ঘটিত ভাইরাস। এই ভাইরাসটা কি করে না মানুষকে আক্রমণ করে। এবার এই ভাইরাসের সারফেসে যে গঠন সেটা কি করে না অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবং আমরা যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এই টেস্টের দ্বারা, এই পরীক্ষার দ্বারা রোগটাকে কি করা হয় না নিরাময় করা হয়, এই রোগটাকে নির্ণয় করা হয়। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে রোগ নিরাময়। তাহলে এই দুটো পদ্ধতি, এলাইসা পদ্ধতি এবং হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই দুটো পরীক্ষার দ্বারা আমরা এই রোগটাকে কি করি না নির্ণয় করি। রোগ নিরাময়, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। হেপাটাইটিস বি হলো তার রোগ ডায়াগনোসিস করে, রোগ নির্ণয় করে তারপরে তাকে ট্রিটমেন্ট করার থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যাতে রোগটা না হয় তার অবস্থা গ্রহণ করা হচ্ছে সব থেকে ভালো। যার জন্য কি আছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিউলিন, আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন। আমরা যেখানে রোগ স্বাস্থ্য আছে সেখানে আমরা পড়ব যে এই রকম কতগুলো পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আমরা এই রোগটাকে কি করতে পারি না নিরাময় করতে পারি। আর যৌন অসুরক্ষিত যৌন জীবনযাপন বা ক্রুর ইত্যাদি ব্যবহার না করা ইত্যাদি এই সমস্ত ব্যবস্থাগুলো কি করতে হয়, অবলম্বন করতে হয়।